রাতের শীষ, অদৃশ্য মৃত্যুর পদধ্বনি। ধুলোমাখা গ্রামীণ পথের দুধারে ঘন বাঁশঝাড়ের আবছা ছায়া আর ভাঙাচোরা মাটির বাড়ির সারি পেরিয়ে সরু মেঠো পথটা যেখানে মিশেছে সেখানেই লোকালয়ের শেষ সীমা। গ্রামের নাম শ্মশানপুর, যদিও কেন এমন নাম তা কেউ জানে না, তবে নামটা যেন গ্রামের পরিবেশের সঙ্গে অদ্ভুতভাবে মিশে গেছে। সূর্যাস্তের শেষ আভা যখন দিগন্তে মিলিয়ে যায় তখন শ্মশানপুরের আকাশে এক অন্যরকম বিষণ্ণতা নেমে আসে। সন্ধ্যার পর থেকে গ্রামের পথঘাট নিস্তব্ধ হয়ে যায়, যেন বাতাসে কোনো এক অদৃশ্য ভয় মিশে থাকে। গ্রামের লোকজন সন্ধ্যার পর পারতপক্ষে বাইরে বেরোয় না, বিশেষত অমাবস্যার রাতে। এমনটাই চলে আসছিল বছরের পর বছর ধরে, কিন্তু সেবার যা ঘটল তা গ্রামের মানুষের মনে চিরকালের জন্য এক গভীর ক্ষত রেখে গেল। ঘটনাটা শুরু হয়েছিল শ্রাবণ মাসের মাঝামাঝি পূর্ণিমার রাতে। সেদিন গভীর রাতে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ 92 বছরের বৃদ্ধা সুভদ্রা দেবী বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেলেন। তার মুখের অভিব্যক্তি ছিল এমন বিভীষিকাময় যেন মৃত্যুর আগে তিনি কোনো অকল্পনীয় দৃশ্য দেখেছিলেন। চোখ দুটো বিস্ফারিত, হাত দুটো বুকের উপর অস্বাভাবিকভাবে চেপে ধরা, যেন কিছু একটা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীর ছিল নিথর, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি এখনো জীবিত। কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু সারা শরীর জুড়ে ছিল হিম শীতলতা, যেন বরফ দিয়ে মুড়ে রাখা হয়েছে। গ্রামের ডাক্তার এসে পরীক্ষা করে বললেন হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করতে পারছিল না। সুভদ্রা দেবী ছিলেন অত্যন্ত স্বাস্থ্যবতী, নিজের হাতে এখনো সব কাজ করতেন। পরদিন সকালে একই ঘটনা ঘটল গ্রামের এক যুবক বছর 25-এর রতন কর্মকারের সাথে। রতন তার মাটির বাড়িতে একাই থাকত। ভোরে তার বন্ধ দরজা ভেঙে দেখা গেল রতনের দেহ বিছানা একইভাবে পড়ে আছে, চোখ দুটো খোলা, মুখের উপর বিভীষিকার ছায়া। তার শরীরও ছিল বরফের মতো ঠান্ডা। পরপর দুটো অস্বাভাবিক মৃত্যু গ্রামে এক গভীর আতঙ্ক ছড়িয়ে দিল। গ্রামের প্রবীণরা একে একে বলতে শুরু করলেন এটা স্বাভাবিক মৃত্যু নয়। কেউ কেউ বলতে লাগলো এটা অশরীরী আত্মার কাজ। গ্রামের প্রান্তে অবস্থিত বহু পুরনো একটি বটগাছ ছিল, যেখানে নাকি এক অপঘাতে মৃত নারীর আত্মা আশ্রয় নিয়েছিল। গ্রামের মানুষের বিশ্বাস ছিল অমাবস্যা বা পূর্ণিমার রাতে সেই আত্মা গ্রামের নিরীহ মানুষের উপর ভর করে। কিন্তু এই ঘটনা ছিল ভিন্ন। মৃত্যুর আগে কেউই কোনো অস্বাভাবিক শব্দ বা দৃশ্যি দেখেননি, শুধুই এক হিম শীতল নীরবতা। এরপর শুরু হলো এক অদ্ভুত ঘটনা। মৃত্যুর দিনগুলোতে গভীর রাতে গ্রামের দিক থেকে এক অদ্ভুত শীষের শব্দ শোনা যেত। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু যখনই শীষের শব্দ শোনা যেত তার পরের দিনই গ্রামের কারোর না কারোর মৃত্যু ঘটত। এই শীষের শব্দ ছিল মানব শীষের মতো নয়, বরং কোনো এক অদৃশ্য পাখির তীক্ষ্ণ ডাকের মতো, যা হাড় হিম করে দিত। এই শব্দ এতটাই সূক্ষ্ম ছিল যে অনেকে প্রথমে খেয়ালও করতো না, কিন্তু যখন গ্রামের মানুষ এই শীষের শব্দ আর মৃত্যুর মধ্যে সম্পর্ক বুঝতে পারল, তখন তাদের রাতের ঘুম হারাম হয়ে গেল। গ্রামের স্কুল শিক্ষক অরুণবাবু, যিনি যুক্তিবাদী মানুষ ছিলেন, প্রথমে এই কুসংস্কার মানতে চাননি, কিন্তু যখন তার নিজের চাচাতো ভাই বছর 33-এর শম্ভুনাথ শীষের শব্দ শোনার পরদিন মারা গেল, তখন তারও বিশ্বাসে চিড় ধরল। শম্ভুনাথ মারা যাওয়ার সময়ও তার মুখে ছিল একই বিভীষিকা, একই হিমশীতলতা। অরুণবাবু ঠিক করলেন এর রহস্য উন্মোচন করতেই হবে। তিনি গ্রামের কিছু তরুণকে সাথে নিয়ে একটি দল গঠন করলেন। তাদের উদ্দেশ্য ছিল রাতের বেলা গ্রামে পাহারা দেওয়া এবং এই রহস্যময় শীষের শব্দের উৎস খুঁজে বের করা। তারা সিদ্ধান্ত নিলেন যেই দিক থেকে শীষের শব্দ আসবে সেই দিকেই তারা ধাওয়া করবেন। তারা প্রথম রাত পাহারা দিলেন। সেদিন কোনো শব্দ শোনা গেল না, দ্বিতীয় রাতেও না। তৃতীয় রাতে শ্রাবণের ঘোর অমাবস্যায় যখন আকাশে মেঘের ঘন ঘটা, গ্রামের আবহাওয়া থমথমে, ঠিক মধ্যরাতে শোনা গেল সেই ভয়ঙ্কর শীষের শব্দ। শব্দটা আসছিল গ্রামের দক্ষিণ প্রান্ত থেকে, যেখানে বাঁশঝাড় আর জলাভূমি। অরুণবাবু ও তার দল শীষের শব্দ লক্ষ্য করে সেই দিকে দৌড়লেন। অন্ধকার এতটাই ঘন ছিল যে হাতে টর্চ লাইট না থাকলে কিছুই দেখা যেত না। শীষের শব্দ ক্রমশ তীক্ষ্ণতর হচ্ছিল, যেন খুব কাছেই কিছু একটা আছে। তারা যখন বাঁশঝাড়ের কাছাকাছি পৌঁছলেন তখন শব্দটা হঠাৎ থেমে গেল। চারপাশ পিনপতন নীরবতা, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক আর দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। তারা প্রায় আধ ঘন্টা ধরে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কিছুই পেলেন না। শুধু একটা হিম শীতল বাতাসের ঝাপটা তাদের গা ছুঁয়ে গেল,
যেন অদৃশ্য কিছু তাদের পাশ কাটিয়ে চলে গেল। সেদিন রাতে গ্রামে কোনো মৃত্যু হলো না, কিন্তু পরের দিন সকালে অরুণবাবু যখন নিজের ঘরে ঘুম থেকে উঠলেন তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। তার ঘরের দেয়ালের আয়নায় সাদা রঙে আঁকা একটা মানুষের অবয়ব, যার চোখ দুটো কালো কোটরে ঢাকা এবং মুখটা হাঁ করে খোলার জন্য চিৎকারের শব্দ সেখানে জমে আছে। আর ঠিক তার নিচে লেখা, তোমাকে দেখছি। অরুণবাবুর শরীর হিম হয়ে গেল। তিনি স্পষ্ট বুঝতে পারলেন যা ঘটছে তা কোনো মানুষের কাজ নয়, এটা কোনো অশুভ শক্তির কাজ। আতঙ্ক ধীরে ধীরে তার মনকে গ্রাস করছিল, কিন্তু তার মনের জেদ তাকে থামতে দিল না। তিনি বুঝতে পারছিলেন যে এই শীষের শব্দ আর মৃত্যুগুলির মধ্যে এক গভীর সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা কেবল কোনো কুসংস্কার নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক নৃশংস বাস্তবতা। গ্রামের প্রতিটি মানুষের মনে এখন সেই একই প্রশ্ন, কে বা কি এই মৃত্যুর খেলা খেলছে, এবং কবে থামবে এই অদৃশ্য মৃত্যুর পদধ্বনি? এরপরের দিনগুলোতে অরুণবাবু আরও গভীরভাবে ঘটনার তদন্ত শুরু করলেন। তিনি প্রতিটি মৃত ব্যক্তির পরিবারের সাথে কথা বললেন, তাদের কাছ থেকে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করলেন। একটি বিষয় তার কাছে ক্রমশ পরিষ্কার হয়ে আসছিল, যে প্রতিটি মৃত্যুর সঙ্গেই মানসিক অবসাদ বা একাকিত্বের একটা সম্পর্ক ছিল। সুভদ্রা দেবী ছিলেন বৃদ্ধা, তার ছেলে মেয়েরা শহরে থাকত। রতন ছিল একাকী যুবক। শম্ভুনাথ সম্প্রতি তার স্ত্রীকে হারিয়ে একা হয়ে পড়েছিল। অরুণবাবু যখন এই বিষয়গুলো নিয়ে ভাবছিলেন, তখনই তার মনে পড়ল যে গ্রামে সম্প্রতি এক নতুন লোক এসেছে। তার নাম ছিল শঙ্কর। সে গ্রাম থেকে কিছুটা দূরে শ্মশানের কাছে একটা নির্জন কুঁড়ে ঘরে থাকত। শঙ্কর ছিল অত্যন্ত স্বল্পভাষী এবং অদ্ভুত প্রকৃতির মানুষ। সে প্রায়ই রাতের বেলা গ্রামের আশেপাশে ঘুরে বেড়াতো, আর তার চোখে এক ধরনের শূন্য দৃষ্টি ছিল। গ্রামের অনেকেই তাকে এড়িয়ে চলত, কারণ তার সম্পর্কে নানা রকম গুজব শোনা যেত। কেউ বলতো সে নাকি জাদু জানে, আবার কেউ বলতো সে নাকি মৃত মানুষের সাথে কথা বলতে পারে। অরুণবাবু ভাবলেন, এই লোকটা এই রহস্যের সাথে জড়িত থাকতে পারে। তিনি শঙ্করকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন। একদিন গভীর রাতে, অমাবস্যার ঠিক আগের রাতে, অরুণবাবু শঙ্করকে অনুসরণ করা শুরু করলেন। শঙ্কর সেই রাতে শ্মশানের দিকে যাচ্ছিল। তার হাতে একটা পুরনো লণ্ঠন। শ্মশানে পৌঁছে শঙ্কর একটা নতুন কবরের পাশে গিয়ে দাঁড়ালো। অরুণবাবু একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়লেন। শঙ্কর কবরের পাশে বসে কিছু একটা বকবক করতে লাগলো। হঠাৎ সে মাটির উপর থেকে একটা ছোট্ট পুঁটলি বের করে তার মধ্যে থেকে কিছু শুকনো পাতা আর গুঁড়ো বের করে কবরের উপর ছিটিয়ে দিল। তারপর সে এক অদ্ভুত সুরে শীষ দিতে লাগলো। সেই শীষের শব্দ হুবহু সেই রাতের ভয়ঙ্কর শীষের শব্দের মতোই ছিল। অরুণবাবুর শরীর ভয়ে কাঁপছিল, কিন্তু তিনি স্থির রইলেন। শঙ্কর কিছুক্ষণ শীষ দেওয়ার পর উঠে দাঁড়ালো এবং শ্মশানের চারপাশে ঘুরতে লাগলো। তার চোখে ছিল এক ধরনের উন্মাদনা। অরুণবাবু দেখলেন শঙ্করের হাতের লণ্ঠনের আলোতে তার ছায়াটা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যাচ্ছিল, যেন সেটা একটা বিকৃত রূপ ধারণ করেছে। হঠাৎ শঙ্কর শ্মশান থেকে বেরিয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করল। অরুণবাবু তাকে অনুসরণ করতে লাগলেন। শঙ্কর সোজা গ্রামের প্রান্তের সেই বটগাছের দিকে গেল, যেখানে নাকি এক অপঘাতে মৃত নারীর আত্মা আশ্রয় নিয়েছিল। শঙ্কর গাছের নিচে দাঁড়িয়ে আবার সেই ভয়ঙ্কর শীষ দিতে লাগলো। শীষের শব্দ ক্রমশ তীব্রতর হচ্ছিল, আর অরুণবাবু বুঝতে পারলেন এই শীষই মৃত্যুর বার্তা নিয়ে আসছিল। হঠাৎ শঙ্কর থেমে গেল এবং গাছের দিকে তাকিয়ে অট্টহাসি হাসতে লাগলো। তার হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে অরুণবাবুর মনে হলো যেন তার শ্রবণ শক্তি লোপ পাবে। এরপর শঙ্কর তার কুঁড়ে ঘরের দিকে চলে গেল। অরুণবাবু দ্রুত শঙ্করের কুঁড়ে ঘরের দিকে গেলেন। তিনি দূর থেকে দেখলেন শঙ্করের ঘরের ভিতর থেকে আবঝালো আসছে। অরুণবাবু ঘরের জানালার কাছে গেলেন এবং ভিতরে উকি দিলেন। যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। শঙ্করের ঘরের মেঝেতে অসংখ্য পুঁটলি রাখা, প্রত্যেকটি পুঁটলিতে শুকনো পাতা আর গুঁড়ো, আর তার পাশে একটা বড় আয়না রাখা, যার উপর সাদা রঙে অসংখ্য মানুষের অবয়ব আঁকা, ঠিক তার ঘরের আয়নার মতো। শঙ্করের চোখে ছিল এক ধরনের উন্মাদনা, যেন সে কোনো অদৃশ্য শক্তির সাথে কথা বলছে। অরুণবাবু বুঝতে পারলেন এই শীষ, এই মৃত্যু, সবকিছুর পেছনে এই শঙ্করেরই হাত। কিন্তু কেন সে এমনটা করছে এবং কিভাবে সে মৃত্যু ঘটাচ্ছে? অরুণবাবু পুলিশকে খবর দিলেন। পুলিশ এসে শঙ্করকে গ্রেফতার করল। তার ঘর থেকে পাওয়া গেল নানা ধরনের গাছগাছড়া, যা দিয়ে এক ধরনের বিষাক্ত গুঁড়ো তৈরি হতো। এই গুঁড়ো বাতাসে মিশে গেলে মানুষের মস্তিষ্কে এক ধরনের বিভ্রান্ত তৈরি করত, যা মানসিক অবসাদে ভুগতে থাকা মানুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াতো। আর সেই শীষের শব্দ ছিল একটি বিশেষ কম্পাঙ্কের, যা সেই গুঁড়োর প্রভাবকে আরো বাড়িয়ে দিত।
শঙ্কর একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিল। সে বিশ্বাস করত সে মৃত মানুষের আত্মার সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এবং তাদের কষ্ট থেকে মুক্তি দিতে পারে। সে মনে করত শীষ দিয়ে সে আত্মাদের ডাকত আর সেই গুণ দিয়ে সে তাদের মুক্ত করত। তার মতে মৃত্যুর সময় যে ভয়ঙ্কর মুখচ্ছবি দেখা যেত তা ছিল আত্মার মুক্তির আনন্দ। এই অবিশ্বাস্য সত্য যখন গ্রামের মানুষ জানতে পারল, তখন তাদের মনে এক নতুন ধরনের আতঙ্ক জন্ম নিল। যা তারা অলৌকিক বা অশরীরী বলে মনে করত, তা আসলে এক মানসিক বিকারগ্রস্ত মানুষের নৃশংস কাজ। শ্মশানপুর গ্রামের রাতের নীরবতা আজও সেই ভয়ঙ্কর শীষের শব্দের প্রতিধ্বনি বহন করে। প্রতিটা শীষের শব্দে যেন আজও কেউ অদৃশ্য মৃত্যুর পদধ্বনি শুনতে পায়। সেই রাতের অন্ধকার আর শঙ্করের উন্মাদ হাসি, সেই সব বিভীষিকাময় মুহূর্ত আজও গ্রামবাসীর মনে এক গভীর ক্ষত রেখে গেছে, যা হয়তো কোনোদিনও শুকোবে না। এই গল্পটা বাস্তবতার এত কাছাকাছি যে আজও কেউ শ্মশানপুরের নাম শুনলে শিউরে ওঠে।